আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই আমরা দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ নেই। তিনি কোথায় গেছেন? মিডিয়ায় তিনি নেই। পরে জানা গেল যে তিনি ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছেন এবং লন্ডনে তার মেয়ে রয়েছে, মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন। কিন্তু শুধুমাত্র মেয়ের সাথে দেখা করতেই কি তিনি লন্ডনে গিয়েছেন? দ্য সোর্স নিউজ এর সূত্রে আমি জানতে পেরেছি যে লন্ডনে তিনি যে হোটেলে অবস্থান করেছিলেন সেই হোটেলে আবার ক্যামব্রিজের চিকিৎসা শেষে একদিনের জন্য বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও অবস্থান করেছিলেন এবং তাদের মধ্যে দেখা হয়েছে। তবে সেই দেখাটা আজকের আলোচনার বিষয় নয় এবং সেটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই হোটেলে সালাউদ্দিন আহমেদের সাথে ভারতীয় একজন কূটনীতিকের দেখা হয়েছে। এই কূটনীতিক এর আগে তারেক রহমানের সাথে যখন ভারতের নেগোসিয়েশন হয়েছে তখন তিনি তারেক রহমানের সাথে একাধিকবার সাক্ষাৎ করে আলোচনা করেছেন। সেই ব্যক্তি এই লন্ডনে সালাউদ্দিন আহমেদের সাথে হোটেলে দেখা করেছেন এবং সেখানে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে সেটি কখন কিভাবে প্রত্যাহার করা হবে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করবার যে নিষেধাজ্ঞা সেটি সরিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করবার অনুমতি দেওয়া হবে, এটা নিয়ে বিএনপি সরকার কি ভাবছেন। সালাউদ্দিন আহমেদ তার সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে আসে তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করে নেবে সরকার। বিএনপি যখন এই কথা বলছে তখন আমার মনে হয় যে এই যে 17 বছর তারেক রহমান বাইরে ছিলেন এবং 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে যে তার নেতৃত্ব থেকে তারেক রহমানকে সরিয়ে দিতে হবে, তারা কি তারেক রহমানকে সরিয়ে দিয়েছিলেন? ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়া ছিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ লন্ডন সফরে সালাউদ্দিন আহমেদ যে আশা নিয়ে গিয়েছিলেন সেটি ব্যর্থ হয়েছে এবং ভারতও এই মুহূর্তে শেখ হাসিনাকে মাইনাস করে কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছে না। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, 111 সরকারের আমলে আমরা দেখেছি এই কিংস পার্টি তৈরি করার, বা আওয়ামী লীগের সময় তৃণমূল বিএনপি গঠিত হয়েছিল। তো এখন এই আওয়ামী লীগকে ভেঙে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার যে খায়েশ বিএনপির রয়েছে সেটি যে অত্যন্ত বাস্তবতা বিবর্জিত সেটা বুঝবার মতো কি কোনো লোক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেই? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এবং আওয়ামী লীগ এই সংকটে যেভাবে ঐক্যবদ্ধ, বিশেষ করে তৃণমূল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আজ অবধি তারা যেভাবে দলের জন্য লড়ে যাচ্ছে, সেখানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের কথা ভাবাটা একমাত্র বেকুবের পক্ষেই সম্ভব। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের মেইন স্ট্রিমের গণমাধ্যমও তার ফেসবুক স্ট্যাটাসটাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন, 2024-এর ঘটনাকে যখন 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি করা হয়েছে, যারা করেছে তাদেরকে তিনি বলেছেন তারা স্বাধীনতা বিরোধী। সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে। খুব সংক্ষেপে বললে বলা যেতে পারে তার স্ট্যাটাসে তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যাক করেছে। কে এই মাহফুজ আলম? ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে শেখ হাসিনা উচ্ছেদের ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হিসাবে বিশ্ব পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছিলেন মঞ্চে ডেকে, ইনি হচ্ছেন সেই মাহফুজ আলম। তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর ইউনূসের। পরবর্তীতে তিনি মন্ত্রীর পদমর্যাদায়
তথ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, বিভিন্ন কথাবার্তা নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়। কেউ বলেন তাকে পণ্ডিত, কেউ বলেন তাকে নাটের গুরু, ইউনুস বলেন তিনি মাস্টার মাইন্ড। সবকিছু মিলে তিনি যে শেখ হাসিনা উচ্ছেদের ষড়যন্ত্রের একটা গভীর অধ্যায়ের সঙ্গে জড়িত ছিলেন এটা সর্বমহল থেকে স্বীকৃত। তার স্ট্যাটাসের নির্যাসটা হচ্ছে যখন 2024-এর ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি করেছে, তখনই মুক্তিযুদ্ধের চেতনার সমস্ত মানুষ অনুধাবন করেছে যে আওয়ামী লীগই সঠিক। এটা তিনি বুঝাতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধের মানুষরা কি অবস্থান নিয়েছে। তার জিস্ট কথাটা হলো ওই দিনই আওয়ামী লীগ ব্যাক করেছে। কেউ কেউ বলতেন আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিটি গ্রামে, শহরে, নগরে, বন্দরে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিল্প কারখানা থেকে শুরু করে সর্বত্রই আওয়ামী লীগ বিরাজমান। আওয়ামী লীগ তো লাল সবুজের পতাকার ভিতরে বিরাজমান। আওয়ামী লীগ যে গ্রিন পাসপোর্টটি ওর ভিতরে বিরাজমান। আওয়ামী লীগ যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটি, এই রাষ্ট্র সত্তার ভিতরে বিরাজমান। এখন দেখেন না আওয়ামী লীগ কোথায়? কোটি কোটি মানুষ রাস্তায় বলছে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। অসহায় বিপন্ন নারী, রিক্সা চালক, সবজি বিক্রেতা বলছে শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। আওয়ামী লীগ প্রতিটি ঘরে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি গ্রামে, সর্বত্র আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ ব্যাক করেছেন না, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে। অনিবার্য মৃত্যুর পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রীকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া পরিস্থিতিতে কিছু নেতাকর্মী দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। যারা দেশে রয়েছেন তার সংখ্যা আর বাইরে আসার সংখ্যা হিসাব করলে দেখা যাবে 1000 ভাগের 1 ভাগও বাইরে আসে নাই, দেশের ভিতরেই আছে। হেন কোনো গ্রাম নাই যেখানে আওয়ামী লীগ নাই, হেন কোনো পরিবার নাই যেখানে আওয়ামী লীগ নাই। বাংলাদেশের যা কিছু বিস্ময়কর সৃষ্টি, বাঙালির যা কিছু গৌরবময় অর্জন, তার মাঝেই আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে বিনাশ করা যায় না। আওয়ামী লীগ অবিনাশী সত্তা। যারা ইউনুসের মদদে টেলিভিশন টকশোতে গিয়ে বলতেন কোথায় আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে বলবো একটা নির্বাচনে আওয়ামী লীগ না, স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার সুযোগ দিলে বুঝবেন আওয়ামী লীগ কোথায়। আইনজীবী সমিতির যে কটা নির্বাচন হয়েছে ফলাফল দেখা গেছে। এরপরে ঢাকা আইনজীবী সমিতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচন করার পথ রুদ্ধ করে দিয়েছে। আরে ভাই, যদি বোঝেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ খারাপ কাজ করছে, ভোটাররাই ভোট দেবে না। ভোটের সুযোগ দেন, বুঝবেন আওয়ামী লীগ কোথায়। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ ব্যাক করেছে না। আওয়ামী লীগ স্বরূপে আবির্ভূত হবে, সে সময় খুব দূরে না, ইনশাআল্লাহ। বাংলাদেশের দশা হচ্ছে এমনিতে নাচুনে কানাই, তার উপরে ঢোলের বাড়ি। এমনি এরা ভারতের বিরুদ্ধে গজয় হিন্দ করার জন্য, ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য, ৭১-এ তার আব্বারা পরাজিত হয়েছিল, ৯৩,০০০ সৈন্য সহ সেই বেদনার প্রতিশোধ নেওয়ার জন্য মুখেই আছে যুদ্ধ করা। ফাঁদে পড়তে হয় না, এরা ফাঁদে পড়তে চায়, ইচ্ছা করেই চায়, তার উপরে একটু ঢোলের বাড়ি দেওয়া যায়। সেই প্রাচীন প্রবাদ যে এমনিতেই নাচুনে কানাই, তার উপরে ঢোলের বাড়ি। তো এরা তো এটা চাবেই। আর আপনি যে বক্তব্য দিলেন যে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসতেছে, এটা নিয়ে কেউ বলতেছেন নীরবতা। আমি এটা দুই ভাবেই জবাব দিই। যদি আসে তাহলে বলবো বড় ভাই তো ছোট ভাইয়ের বাড়িতে আসবে, এতদিন পরে তারা তাদের পাকিস্তান ফিরে পেয়েছে, আসবে না সেখানে দেখাইতে আসবে। আর দ্বিতীয় কারণ হলো কেন এটা নিয়ে বাংলাদেশে এত কথা বলে না। কেমনে বলবে? যে দেশ হলো একটা ভিখারিস্তান, পাকিস্তানের অপর নাম ভিখারিস্তান, সেই দেশের প্রধানমন্ত্রী এখানে আসলেই কি, না আসলেই কি? সেই জন্য এই দেশের মানুষ কথা বলে না। আরো ওই যে জেনারেলের কথা তো ফিল্ড মার্শাল, তো ফিল্ড মার্শাল কোথায় আসলো না আসলো তাতে কি যায় আসে? কিছুই যায় আসে না।
তবে তারা আসলে পাকিস্তানি জজবাতে যেহেতু পুরো বাংলাদেশ টুইটুম্বুর হয়ে আছে বাংলাদেশি জজবায়, সে জজবা একটু বাড়ানোর জন্য তিনি আসতেই পারেন। আবারও বলি, এখন যেহেতু বাংলাদেশ আমি তো এটাকে এখন বাংলাদেশ বলি না, আমি এটাকে ছোট পাকিস্তান বলি। বাংলাদেশ এখন হচ্ছে একটা ছোট পাকিস্তান, ঠিক আছে? তো এই ছোট পাকিস্তানে তো বড় পাকিস্তানিরা আসবেই, প্রভুরা আসতেছে, গোলামেরা তো অপেক্ষা করবেই, অথবা ভিখারিস্তানের প্রধানমন্ত্রী আসবে। এই দেশে তো জজবা তো যতই ধর্মীয় জজবা থাকে, এখানে কি লাফালাফি কোদাকুদি করবে, সেই জন্য তারা চুপ করে আছে, এবং চুপ করে থাকাটাই স্বাভাবিক। আর আমাদের ভূঁইয়া সাহেব যেটা বললেন, এই যে বট বাহিনী যে আমাদের গালাগালি করে, রাগ করেন না ভূঁইয়া সাহেব, কারণ হলো বট বাহিনীদের তো গালাগালি করে একাত্তরের বেদনা ভুলতে চায়। আমাদের গালি দিলে তারা একাত্তরের বেদনা ভোলার জন্য একটু মলম পায়, গালি দিতে দেন। এরা মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলেছে, বঙ্গবন্ধুকে ভারতের দালাল বলেছে, মৌলানা ভাসানীকে দালাল বলেছে, শেরে বাংলা ফজলুলকে ভারতের দালাল বলেছে, এমনকি যে সোহরাওয়ার্দী পাকিস্তান বানাইছে সেই সোহরাওয়ার্দীকে বলেছে যে ভারতের দালাল। তো আপনি, আমি কোথাকার কোন ক্ষেতের মোলা, আম করে ভারতের দালাল বললে আমরা কি করব? কয়দিন আগে দেখলাম তারেক রহমানকে ভারতের দালাল বানাইলো। এদের তো ভারতের দালালের অভাব নাই, এদের হইলো যে এরা, আপনি ভারত পাকিস্তানের সমালোচনা করলে এদের পিত্তি জ্বলে। আমরা সমালোচনা করতেছি পাকিস্তানের, এদের শরীরে আগুন ধরে কেন? কারণটা কি? কারণ তো অবশ্যই আছে, কারণ দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। কিন্তু ভিসা চায় যেতে চায় কোন দেশে জানেন? আমেরিকা, ইটালি, জাপান। দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। ভিসা চায় আমেরিকা, রাশিয়া, সরি রাশিয়াও না, ভিসা চায় আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইটালি, জাপান। বাহ! এটা আমাদের মানুষের স্বভাব। এটা আপনি ঠেকায়, এদের গালি দিতে দেন, এদের গালি দিতেই হবে। কারণ এদের হৃদয়ে ব্যথা, এদের পূর্বসূরিদের পিঠে ব্যথা, এদের হৃদয়, চোখে ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, কারণ একাত্তরে বেদনা তারা বলতে পারতেছে না। তাই তারা আমাদের গালি দিয়ে কিছুটা উপশম পাওয়ার চেষ্টা করে, দিতে দেন। এরা আমাদের ভারতের দালাল বলে গালি দিয়েই প্রমাণ করতেছে যে যায় বট বাহিনী এখানে গালাগালি করতেছে তারা সবাই হয় পাকিস্তানি দালাল, না হলে পাকিস্তানি দালালদের আন্ডা বা বাচ্চা, বা পাকিস্তানি দালালদের নাতি বা পুতি। তাছাড়া তো আর কিছু না। কারণ এই স্বাধীন বাংলাদেশে আমাদের ভারতের দালাল কেন বলা হয়? কারণ তারা স্বাধীনতা চায় নাই, তাই আমাদের ভারতের দালাল বলবে। আমাদের কেন, পুরো আওয়ামী লীগকেই ভারতের দালাল বলে। আমি জানি না আওয়ামী লীগ এটা বুঝে কিনা। এই যে আওয়ামী লীগের লোকজনদের যে ভারতের দালাল বলে, এই জবাব কিন্তু আমরা আওয়ামী লীগের লোকদের মুখে থেকে শুনি না। আপনি শুনেছেন? পয়েন্ট রেখে গেলাম। আওয়ামী লীগের লোকের এই কথার জবাবটা দেয় না, ব্যথা পায়। বুদ্ধিজীবীরা এর জবাব দেয় না, এই জবাব আমাদের দিতে, আমরা সম্ভবত বট বাহিনীর গালিতেই তারা অনেকে জবাব দেয় না। অথবা আপনি দেখবেন কাউন্টার দিয়ে তাদের কিন্তু পাকিস্তানি দালাল বলে না। এটা আমি এই 2 মাসে গবেষণা করলাম যে আওয়ামী লীগের লোকেরা এটার জবাব দেয় না। আওয়ামী লীগের লোকদের কিন্তু দালাল বলে, আমাদের তো বলেই, বলুক। কিন্তু আওয়ামী লীগের লোকের জবাব দিবে দেয় না, আওয়ামী লীগের লোককে দালাল বলতেছে। আওয়ামী লীগের লোকজনরা বলতেছে এরা ইসলামের দল না, এরা মুসলমান না, জবাব দেয় নাই। এই সেই আওয়ামী লীগ পাওয়ারে 2014 বা 15 ঘটনা। বারবার আমি এই ঘটনা বলি, কেউ বলে না এটা, আওয়ামী লীগের কোনো নেতাই কথা তুলে না, কোনো আওয়ামী লীগের বুদ্ধিজীবী এই কথা বলে না, কোনো সাংবাদিক এই কথা বলে না। আমি 2014-15 সাল থেকে আজ পর্যন্ত বলে আসতেছি বারবার। রংপুরে আওয়ামী লীগের লোকজনদের ধরে তওবা পড়িয়েছিল মসজিদে, বলছে আওয়ামী লীগ হিন্দুর দল, আওয়ামী লীগ ইহুদির দল, আওয়ামী লীগ কাফেরের দল। তাদের তওবা পড়িয়েছিল মসজিদে, বল আর কোনোদিন আওয়ামী লীগ করবি না। হাইকোর্ট সে ডিসির উপর রুল জারি করেছিল, আমরা পরে আর এর ফলাফল জানি না, নিউজে পর্যন্ত এটা গায়েব করে দেওয়া হয়েছে। খোদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা, জবাব এরা দেন, ভয় পায়, বেহেশতে যদি চলে যায়। এই জন্য বলে না, আওয়ামী লীগের লোক দেখবেন এর কোনো জবাব দিবেন। এখানে এই যে গালি দিতেছে একটা আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের লোক নাই, একটা লোক কিন্তু এখানে জবাব দিতেছে না। ভারতের দালাল কেন বলিস? আমার কথা বাদ দেন, আমি তো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের লোকের দ্বারা আওয়ামী লীগ বলতেছে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ইসলাম বিরোধী, কোনো জবাব নেই। ওলামা লীগ এখন কোথায়? ওলাবিলাই লীগ, ওলাবিলাই লীগদের আপনি কোনোদিন শুনেছেন যে আওয়ামী লীগকে যে ইসলাম বিরোধী বলে? আর আমরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী না এগুলো বলতে চাই, আমরা আমরা বলি ওলামা লীগের কোনো কথা নাই। আপনি শুনেছেন কোনোদিন? শুনবেন না। কিন্তু উলাবিলাই লীগ কখন আসবো? বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করেছিল, তাই এখানে না বাল্য বিবাহ করতে দিতে হবে। এই উলামা লীগ, এই উলাবিলাই লীগ বলছিল যে বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করছে, তাই বাল্য বিবাহ জায়েজ। বঙ্গবন্ধু তো সমাজতন্ত্র পক্ষে কথা বলছে, তখন তো উলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু তো ধর্ম নিরপেক্ষ চেয়েছে, তখন তো উলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু গণতন্ত্র চেয়েছে, তখন তো উলাবিলাই লীগ বলে না, গণতন্ত্র। ওই বঙ্গবন্ধু বাল্য বিবাহ করেছিল জায়েজ করার জন্য। তারা আওয়ামী লীগকে যে ভারত বিরোধী, সরি পাকিস্তান বিরোধী, আওয়ামী লীগকে যে ভারতের দালাল বলে, অথচ আওয়ামী লীগের ভিতরে ভারত বিরোধী লোক গিজ গিজ করে, তারপরেও আওয়ামী লীগ হলো ভারতের দালাল। আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে, তারপর আওয়ামী লীগ ভারতের দালাল।
আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে, কওমিদের একবার বলে কওমি জননী হয়েছে, তারপরেও তারা গালি দিবে শেখ হাসিনাকে। কিন্তু এগুলোর জবাব আমরা দেয় আওয়ামী লীগের লোক দেয় না। আচ্ছা ভাই, আমাদের পক্ষে জবাব দিতে হবে না? তোমরা আপনারা যারা আওয়ামী লীগ আছেন দয়া করে একটু জবাব দিয়ে আওয়ামী লীগের যে গালি দেয়। আমি জানি দিবেন না, কারণ ভিতরে ভিতরে দিল মে কিন্তু আপনারাও অনেক আছেন যারা দিল মে সাইদি লীগ, দিল মে আল্লাহ আল্লাহ আজহারি লীগ, দিল মে জোকার নালায়েক লীগ। ওটা আমরা জোকার নালায়েক চিনছেন তো? ওই যে জোকার একটা ভারতে ছিল যে পালাইছে বাংলাদেশে, সে জোকার নায়ক লীগ আপনারা আছেন, আমরা জানি। তাই আপনাদের বুকে ব্যথা একটু জবাব দেন না, আমাদেরই দিতে হয় সব জায়গায়, আমাদের আপনারা জবাব দেন না কেন? আপনি দেখবেন আমাদের যে ভারতের দালাল বলে একটা, মানে জামাতের বট বাহিনী যাবে গালি দেয়, একটা ওইখানে গিয়ে কমেন্টস করে না, তারা কাউন্টারে কেউ কমেন্ট করে না। আপনি দেখবেন যাই তাদের ব্যাপার, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ভারতের দালাল বলেছিল, বলে, বলতে থাকবে, যা তারা হচ্ছে পেয়ারা পাকিস্তানি, তারা বলবেই, এটা না বললে তারা বেঁচে যেতে পারবে না। মনে উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না, নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই একটা কথায় মনে হয় যে কিছু একটা হচ্ছে। আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করা দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম, ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম। কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুপ করে ঢুকে পড়বো বা সীমান্তের কাছাকাছি আছি। কিন্তু এইবার রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম। ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। তারা বিচলিত, এবং তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্ট্যান্স আছে, এটা খালি একটা মানে ফাঁকা বলি না, হ্যাঁ, হট এয়ার না, এর মধ্যে আসলে সাবস্ট্যান্স আছে, যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে, হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার, এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না, বরঞ্চ চীন এখন সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ। হাসিনা বেশ কয়েকদিন ধরে এমন একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন, এবং এই বিষয়টি নতুন করে উঠে এসেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে, হিন্দুস্তান টাইমস সহ, আনন্দবাজার সহ আর বেশ কয়েকটি গণমাধ্যমে। কোথাও কোথাও তিনি ফোনে ইন্টারভিউ দিয়েছেন, কোথাও কোথাও ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়েছেন। এর আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তার একটি অডিও কনফারেন্স, সেখানেও তিনি বলছেন যে 6 মাসের মধ্যে দেশে ফিরে আসব। এটি আসলে বর্তমান বাস্তবতায় কতটুকু বাস্তবসম্মত? একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অপকর্মগুলোর অভিযোগ আনা হচ্ছে, তার বিরুদ্ধে যে আদালতে নানান ধরনের রিট করা হয়েছে, তদন্ত কমিশন গঠন করতে বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার দেশ পত্রিকা সহ ডক্টর ইউনূসের যারা অনুসারী বা এই যে এনসিপি যারা নেতা রয়েছেন, তাদের মধ্য থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ইউনূসের বিষয়ে হাম কিংবা এই যে মার্কিন চুক্তি, এসব বিষয়ে যে বিশুদ্ধার করা হচ্ছে, সেগুলো আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। খুবই হাস্যকর যদিও বিষয়টি। আপনার প্রতিক্রিয়া প্রথমে শেখ হাসিনার ইস্যুতে একটু জানতে চাই। আচ্ছা, শেখ হাসিনার সাক্ষাৎকারটা আগের মতোই, আগেও তিনি ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তো এখনো তিনি প্রকাশ্যে আসেননি। সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তিনি প্রকাশ্যে লাইভ কোনো অনুষ্ঠানে আসেননি।
তো যাই হোক, তিনি এখনো ওইভাবেই চালাচ্ছেন, এবং যখন ইমেলে অ্যান্সার করেন, ইমেলে যখন সাক্ষাৎকার দেন, অনেকেই ধরে নিচ্ছে যে এখানে হয়তো তার আইনজীবী বা অন্য কোনো উপদেষ্টা আছে সাথে, যাতে তার উত্তরগুলো আহ, মানে কোনো আইনি কোনো দুর্ঘটনা না ঘটায়। তো উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক, কারণ বিএনপি সরকার এমন কোনো কিছু করেনি যা থেকে মনে হবে যে তারা আওয়ামী লীগের সাথে কোনো একটা, মানে আওয়ামী লীগের প্রতি কোনো নমনীয় মনোভাব নিচ্ছে। কারণ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মাসের পর মাস, 2 বছর হয়ে গেল বিনা বিচারে আটক আছে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা, লাখ লাখ কর্মী পালিয়ে আছে, বিভিন্ন মামলায় তারা পালিয়ে আছে। তো এদের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো বিএনপি সরকার নেয়নি, বা এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না, নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনা এবং অন্যান্য নেতার বিরুদ্ধে যতদিন এই হত্যা মামলার রায়, যেটা তাদেরকে মানে ফাঁসির আদেশ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলো যতদিন বহাল থাকবে, ভারত এদেরকে ফেরত পাঠাবে এরকম কোনো মানে এরকম ধারণা করাও ঠিক না। আমার মনে হয় না ভারত সেটা করবে। তাহলে কি ধরনের আলোচনা হয়েছে, কার সাথে হয়েছে, কোন লেভেলে হয়েছে, আমরা কিছুই জানি না। কিন্তু এই একটা কথাই মনে হয় যে কিছু একটা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক হয়তো দেশে ফিরছে, যাদেরকে আগে মনে হতো যে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে, এবং তাদের বিরুদ্ধে মামলা টামলা হয়ে যেতে পারে, কিন্তু তারা ফিরতে পেরেছে, এবং ফিরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 2-1 জন এরকম আছেন। আহ কাজেই কিছু একটা হতে পারে, কিছু একটা মুভমেন্ট এই দিকে হচ্ছে বলে মনে হয়। কিন্তু 6 মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এটা শুনে আমি একটু চমকে গেছি, কারণ এটা খুবই অপটিমিস্টিক মনে হয়। অন্যান্য নেতা হয়তো ফিরতে পারেন, অন্যান্য নেতা যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এমনি ভয়ে পালিয়ে গিয়েছেন, আম, তারা হয়তো ফিরতে পারেন। যারা আর কি অন্যান্য পেশায় আছেন, সরাসরি আওয়ামী লীগ দলের সাথে যুক্ত না, কিন্তু তারা মনে করেছে যে তাদের বিরুদ্ধে আক্রোশ এসে পড়তে পারে ইউনূস সরকারের আমলে, তারা হয়তো ফিরতে পারেন। কিন্তু স্বয়ং শেখ হাসিনা ফিরবেন, এটা হবে একটা হিউজ স্টেপ, এবং এটা হতে গেলে মানে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা চূড়ান্ত সমঝোতা করতে হবে। কারণ শেখ হাসিনা তো ফিরে চলে যেতে পারেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ফিরে বলবেন যখন ঠিক আছে তিনি জেলে যাবেন, কিন্তু তিনি ফিরে রাজনীতি তো করতে চাইবেন, কারণ তার তো উদ্দেশ্য সেটাই, দেশে ফিরে তিনি রাজনীতিতে আবার ফিরবেন। তো সেটা যদি বিএনপি মানে সিদ্ধান্ত নেয় যে তারা অ্যালাউ করবে শেখ হাসিনাকে পুনরায় রাজনীতি করতে দিতে, তাহলে এটা একটা বিরাট বিরাট ঘটনা হবে। কিন্তু এই প্রথমত ঘটনা হচ্ছে ঘটার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। কিন্তু রাজনীতি তো শেষ বলে কিছু নেই, তাই না? কখন কার সাথে শত্রুতা, কখন কার সাথে বন্ধুত্ব হয়, এটা তো আমরা বলতে হুম। পারি না। তারপরেও আপনি যে কথাটা বললেন যে তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে ভারতের সঙ্গে বা বিএনপির সঙ্গে, কিন্তু বাস্তবতা কি তেমনটি বলছে? শুরু থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির একটা চুক্তি হয়ে আছে, তারেক রহমান দেশে ফিরেছেন, সেখানেও বিএনপির একটা ভারতের একটা ভূমিকা থাকতে পারে, এবং সেই ভূমিকার থাকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের যে অবস্থান, মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকরের দিকে এগিয়ে যাওয়া বীর দর্পে, এদিকে চীনের সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে সেখানেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ধারণা করছি, এবং ভারত তো মোটামুটি নাখোশ এমনটা ভারতের বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের বিষয়ে কি আসলেই নতুন করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বা সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ এই মুহূর্তে রয়েছে কিনা? সুযোগ আছে, আমি মনে করি না সুযোগ নেই। কারণ আপনি শুরুতে যেটা বললেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে মিত্র কালকে সে শত্রু, এবং কালকে যে শত্রু পরশু সে মিত্র, এটা হতেই পারে। আর বাংলাদেশে তো এখন গৃহযুদ্ধ হচ্ছে না যে একেবারে মুখ দেখা দেখি বন্ধ, এবং যে দল পরাজিত সে চিরকাল মানে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে তাদেরকে, এটা রাজনীতি। কিন্তু ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ, সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার, এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই
তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না, বরঞ্চ চীন এখন সিনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত এটাও জানে যে বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরায় তৈরি করা মানে তার নিজের জন্য প্রয়োজন। কাজেই তার এই মনক্ষুণ্ণ হলেও এইসব জিনিস দিয়ে মানে ভারত বাংলাদেশের সাথে আবার একটা বৈরী সম্পর্কের ভেতরে চলে যাবে আমার মনে হয় না। আমার মনে হয় ভারতের প্রচেষ্টা বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ভারতের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন তারেক রহমান কত দূর এগিয়ে যাবে ভারতের সাথে সমঝোতা করার জন্য সেটা একটা প্রশ্ন, এবং সেই এগিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রশ্নটা আলোচনায় আসবে কিনা সেটা আরেকটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে ভারতও চাইবে আলোচনায় আসুক, কারণ ভারতের মধ্যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আশ্রয় নিয়ে আছে। ভারত নিশ্চয়ই চাইবে না যে এরা অনন্তকাল ধরে সেখানে রয়ে যায়, ভারতও চাইবে এরা নিরাপদে দেশে ফিরুক। সেটার জন্য তো বাংলাদেশ সরকারের সাথে একটা আলোচনা তাদের করতেই হবে। এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের নানান ধরনের অপকর্মের বিরুদ্ধে যারা লেখালেখি করছেন বা যারা নিরপেক্ষতার জায়গা থেকেও সমালোচনা করছেন, তাদেরকে এখন টার্গেট করা হয়েছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম থেকে, এবং বিশেষ করে এনসিপির রাজনীতির সঙ্গে যারা জড়িত অথবা সাবেক সমন্বয়কদের মধ্য থেকে। তারা আরো আগে থেকে বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন অপকর্মের অভিযোগে যেই প্রতিবাদগুলো হচ্ছে, আদালতে রিট করা কিংবা তার বিচার দাবি করা, এইগুলো হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই কথাগুলো তোলা হচ্ছে। মানে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, যেখানে হামে শত সহস্র শিশু মারা গেছে এরই মধ্যে, এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠানও তুমুল সমালোচনা করছে, শুধু রাজনীতিবিদ থেকে নয়, গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে করা হচ্ছে। এবং আমার দেশে একটি লিড নিউজ করা হলো, যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। মাহফুজ আলম সাবেক উপদেষ্টা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে, মানুষের মধ্যে এরকম একটি ধারণা এস্টাবলিশড হচ্ছে, বা আওয়ামী লীগ সম্ভবত অনেক বেশি কনফিডেন্ট আগের চেয়ে। সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসার যথেষ্ট কারণ আছে, আওয়ামী লীগ আগেই ফিরেছে, ডক্টর ইউনূসের সময় নানান যে স্টেক হোল্ডার রয়েছে তাদের যে বিভিন্ন অপকর্মের কারণে। এই সবকিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আপনার, যে আসলে এই আওয়ামী লীগ শক্তভাবে ফিরছে, এরকম একটা ধারণা এদের ভিতরে জন্মেছে? পাশাপাশি আওয়ামী লীগের বিরোধিতা করতে ডক্টর ইউনূসের পক্ষে সাফাই গাওয়া, এটি কোন ধরনের মানসিকতা? আমার মনে হয় এই যে ন্যারেটিভটা আমি শুনছি যে ডক্টর ইউনূসের যত সমালোচনা, তার বিরুদ্ধে যত মানে পদক্ষেপ, আইনগত পদক্ষেপ বা অন্যান্য পদক্ষেপ, সেগুলো সব আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। এর চেয়ে স্টুপিড ষড়যন্ত্র তত্ত্ব আমি আর শুনিনি। ডক্টর ইউনূসকে সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালেই তার এইসব ঘটনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং তিনি বলতেন যে আমাকে সমালোচনা করো, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, স্বাধীনতা 2.0। তো ওই দিক থেকে দেখতে গেলে ডক্টর ইউনূসকে কেন সমালোচনা করলেই কেন আপনাকে আওয়ামী লীগ তকমা দেওয়া হবে? তার মানে হচ্ছে যে যারা সমালোচনা করছে ইউনূসের, তাদের মুখ বন্ধ করার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে, যে ডক্টর ইউনূসকে সমালোচনা করা মানেই আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করা হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সমালোচনাকে বন্ধ করা। কিন্তু এটা কাজে দিবে না এই কারণে যে মানে শুধু হাম না, হাম একটা বিরাট ঘটনা, হামের যে প্রাদুর্ভাব, 500-এরও বেশি শিশু মারা গেছে। সো এই ঘটনা আপনি ধামাচাপা দিতে পারছেন না, এই ঘটনা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে পারছেন না। যদি কারো ঘাড়ে চাপাতে হয় সেই ঘাটটা ডক্টর ইউনূস এবং তার সরকারের। কাজেই এইখানে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কাঠগড়ায় বলতে আমি মানে এই মুহূর্তে জনমতের কাঠগড়ার কথা বলছি, কোনো আদালতের কাঠগড়া না। কাজেই এটাকে আপনি এই আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগকে ফেরানোর রাস্তার মানে প্রশস্ত করার ষড়যন্ত্র বলে ধামাচাপা দিতে পারবেন না। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা যারা করছে। আর মাহফুজ আলম আর যে কথাটা বলছেন যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে ফিরতে সহায়তা করছে, বা কোন সময় আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে, আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে, তো এগুলো তো অনেকেই বলেছে ওই সময়।
যে এগুলো এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, এইগুলো দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর দেশে একটা একতা, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হয়নি। এখানে কোনো শান্তি আসেনি। এখানে একটা প্রতিহিংসার রাজত্ব, একটা মব ভায়োলেন্সের রাজত্ব কায়েম হয়েছে, যেটা মোটেই কাম্য নয়। তো এইটার জন্য যদি মানুষ আওয়ামী লীগের দিকে তাকায়, তাহলে এটা মানুষের দোষ না, এটা যারা এইসব ধ্বংসাত্মক, হিংসাত্মক, প্রতিহিংসামূলক কাজ করেছে তাদের দোষ। তারাই এই রাস্তাটা তৈরি করেছে যাতে আওয়ামী লীগের দিকে তাকায় মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বিএনপি সরকার এটাকে ঠিক আমলে নিচ্ছে না। তারা চায় না এই ইউনূস সরকারকে ঘাঁটাতে, কারণ তারা বোধহয় এখনো বুঝে উঠতে পারছে না যে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করালে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে কি হবে না। হয়তো তারাও মনে করে যে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করালে আওয়ামী লীগ লাভবান হতে পারে, সেই জন্য বিএনপি সাহস পাচ্ছে না ওইদিকে যাওয়ার। কিন্তু এক সময় না এক সময় ডক্টর ইউনূসের এই 18 মাসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলতেই হবে, এবং এটা সিরিয়াসলি তুলতে হবে। এটা যদি আদালত পর্যন্ত গড়ায় তো গড়াবে, কিন্তু এই জবাবটা ইউনূসকে দিতেই হবে, এবং তার অন্যান্য মন্ত্রী, এই আসিফ নজরুল বলুন আর মাহফুজ আলম বলুন। আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে খানিকক্ষণ আগে, আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে তিনি বলছেন যে মাহমুদ আলমের যে স্ট্যাটাস সেটির পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছিল, তবে আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে তা হচ্ছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করা দুঃসাহস। মানে একটা নাড়াচাড়া শুরু হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয়? এবং আপনি যদি বলছেন যে হুম, ভিত্তি থাকতে পারে, শেখ হাসিনা তো এমনি এমনি আর এই হুম, কথাগুলো বলছেন না। যদিও আমরা শেখ হাসিনার আরো বছর খানেক আগের কথা আমরা শুনেছি, বা বছর দুয়েক আগের কথা, যে আমি টুক করে ঢুকে পড়বো হুম, বা সীমান্তের হুম, কাছাকাছি আছি। কিন্তু এইবার রিপারকাশনটা মনে হচ্ছে অনেক বেশি, বিশেষ করে ডক্টর হুম, ইউনূসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত। হুম। সেই জায়গা থেকে এদের অ্যাক্টিভিটিস দেখে কি মনে হচ্ছে যে ফেসবুকে নানান ধরনের স্ট্যাটাস? এটা মনে হচ্ছে তারা খুব বিচলিত। আগে যেটা হয়েছে, শেখ হাসিনা কিছু বললেই ওই মব বাহিনী বেরিয়ে পড়তো কিছু ভাঙার জন্য। 32 নম্বর তো ভাঙতে ভাঙতে এখন আর কিছু নেই, আর কিছু ভাঙার নেই। আর বিএনপি আমলেও যে ওটা অ্যালাউ করবে তারও কোনো নিশ্চয়তা নেই। ইউনূস তো খুবই মানে তারা যা খুশি তাই করতো, কারণ তারাই ছিল ইউনূসের নিয়োগকর্তা। কাজেই তার নিয়োগকর্তারা যা খুশি তাই করতে পারতো। কিন্তু এখন তো আর সেটা না। তারেক রহমান তো নিয়োগকর্তা হচ্ছে জনগণ, তিনি তো ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। কাজেই তারা বিচলিত, এবং তাদের এই বিচলিত ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, যে পত্রিকার রেফারেন্স আপনি দিলেন, তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত সেটা হয়তো তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে। যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটা আসলেই এর মধ্যে কিছু সাবস্ট্যান্স আছে, এটা খালি একটা মানে মানে ফাঁকা বলি না, হ্যাঁ, হট এয়ার না, এর মধ্যে আসলে সাবস্ট্যান্স আছে, যে তিনি 6 মাসের একটা টার্গেট নিয়েছেন। এবং আমি কি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে 16ই ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করে। বাংলাদেশের তো এই একটা স্বভাব আছে যে একটা দিবস তারা খোঁজে, কিছু একটা ঘটনার জন্য একটা দিবস খোঁজে। আম, আর সো আমাদের জাস্ট ওয়েট করতে হবে দেখার জন্য। শেখ হাসিনা বলেছেন এখানে প্রতিক্রিয়া হচ্ছে অন্যরকম, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। এটা হচ্ছে যারা ইউনূস সরকারের ছিলেন, প্রাক্তন ইউনূস আহ, সরকারের ইউনূস আলম নাই যদি বলে, হ্যাঁ, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা বিচলিত হয়ে গেছে। কিন্তু বিএনপি কিন্তু খুব একটা বিচলিত ভাব দেখাচ্ছে না। না তো, হয়তো বিএনপি তবে নেতৃত্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া একটি পাওয়া গেছে, সেটাকে আমরা ধরতে পারি এর সাথে রিলেভেন্ট। যেমন সরকারের বর্তমানে মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিস্টার ডাক্তার জাহিদুর রহমান, তিনি মানে মঙ্গলবার সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বলেছেন শেখ হাসিনা দেশে আসতে পারেন, দেশে এলে মানে তিনি ফিরে এলে তার বিষয়ে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। মানে এই কথাটা আসলে বলার কারণ কি? এমন তো না যে ভারত সাড়া দিয়েছে তাকে ফেরত পাঠাবে, বরং এই কথাগুলো সম্ভবত তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেগুলো পরিপ্রেক্ষিতেই বলা, আমরা ধরে নিতে পারি। ডাক্তার জাহেদ এই কথাটাই বলেছেন যে তিনি যাতে আহ মামলা ফেস করতে পারেন, তিনি আপিল করতে পারেন, সেই সুযোগগুলো দেওয়া হবে। তাহলে কি আমরা বলবো সরকারের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে? এইটাকে ইন্টারেস্টিং একটা মন্তব্য। তিনি যদি বলে থাকেন যে এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, তার মানে হচ্ছে তিনি কোনো হত্যা প্রচেষ্টা নাকচ করে দিচ্ছেন। মানে
যে সরকার বা সরকারের ডিপ স্টেট যাকে বলে তাদের তরফ থেকে। আর তিনি যদি বলেন যে তিনি মানে আদালতে লড়তে পারবেন, মানে সমঝোতা হলে সমঝোতাটা হবে সেইভাবেই। কারণ যেহেতু শেখ হাসিনা কনভিক্টেড, একটা আদালত, বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে, কাজেই তিনি আসলেই তাকে গ্রেফতার করতে হবে, তাকে জেলে নিতে হবে, তারপর তিনি অ্যাপিল করবেন ওই রায়ের বিরুদ্ধে। এবং অ্যাপিলে তিনি মানে অ্যাপিলের রায় তার পক্ষে যাবে, এই নিশ্চয়তা না দিলে তিনি ফিরবেন না। যদি তিনি ফেরেন তার মানে ওই নিশ্চয়তা তাকে দেওয়া হয়েছে যে উচ্চ আদালতে গেলে যখন অ্যাপিল করবেন তখন রায়টা তার পক্ষেই যাবে। এখন সরকার যদি বলে যে আদালত স্বাধীন, আমরা জানি না কি করব, এটা আমরা কেউ, দেশে কেউ বিশ্বাস করবে না। এটা একটা সমঝোতার ভিত্তিতে তাকে ফিরতে হবে, এবং এই সমঝোতাটা হবেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তাকে মানে জেলে তাকে কোনো সময় এবং যেতেই হবে, এবং তিনি হয়তো জামিনও পাবেন, জামিন পেয়ে তিনি হাউস অ্যারেস্ট থাকবেন বা ওরকম কিছু, এবং তিনি অ্যাপিল করতে পারবেন, অ্যাপিলে ছাড়া পাবেন। মানে তার যে সাজা বা তার যে দোষী সাব্যস্ত হওয়ার রায় সেটা হয়তো পাল্টে যাবে। এই নিশ্চয়তা না পেলে তিনি ফিরবেন কেন? তিনি তো আর ফাঁসিতে ঝোলার জন্য ফিরছেন না, বা ভারতও তাকে ফাঁসিতে ঝোলার জন্য ফেরত পাঠাবেন না। কাজে এটা একটা বিষয় যে এখানে আদালতেই হবে প্রক্রিয়াটা। আবার প্রসঙ্গে আরেকটা একটু ভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে মানে যে সাংবাদিকরা এখনো পর্যন্ত আটক আছেন, এই যে ভুয়া মামলা, অবশ্যই আমরা এগুলোকে ভুয়া মামলা বলতে পারি, তারা আর যাই করুক অন্তত হত্যা করতে পারেন না। সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে সাংবাদিক মুজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, মাই টিভির ইয়াসিরউদ্দিন সাথী, এরকম আরো অনেকে আছেন কারাগারে এখনো পর্যন্ত, মাসের পর মাস, বছরের পর বছর। তাদের জামিনের বিষয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী তালিকা দিতে বলেছেন, সেই তালিকা হস্তান্তর করা হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনায় জড়িয়ে আইসিটি বা যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনালটি, তার চিফ প্রসিকিউটর তিনি মন্তব্য করেছেন যে সমীকরণ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হত্যাকাণ্ডে, তাদের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, তারা এতে জড়িত। তার মানে ধরা যাচ্ছে বা আমরা ধরে নিতে পারি আইসিটিতে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হবে শাপলা চত্বরকে কেন্দ্র করে। আমার কথা হচ্ছে যে এখানে যেভাবে হোক সম্পৃক্ততা তারা খুঁজে পেতেই পারে তাদের অনুসন্ধান অনুযায়ী, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। যদি সত্যি সত্যি করে তখন নিশ্চয়ই অনেক কথা উঠবে। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিশেষ করে শাপলা চত্বরের বিষয়ে যে সাংবাদিক মোজাম্মেল বাবু কিংবা ফারজানা রূপা, এদেরকে কেন আবার এই আইসিটিতেই মামলায় জড়ানো হচ্ছে? এটা তো জেনারেল কোর্টে উঠতে পারে বা স্পেশাল ট্রাইব্যুনালও গঠন হতে পারে যে দ্রুত বিচারের জন্য। কেন ঘুরে ফিরে সে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হচ্ছে? এখন আমার যেটা সবসময় মনে হয়েছে যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সেটাকে মানে মানে নতুন করে সাজানো হলো শেখ হাসিনার বিচারের জন্য। এবং এটা আমার কাছে সবসময় মনে হচ্ছে এটা একটা প্রতিশোধমূলক কাজ। এটা জামাতে ইসলামীর প্রতিশোধ, যে ওই আদালতে জামাতে ইসলামী নেতাদের বিচার হয়েছিল, দোষী সাব্যস্ত হয়েছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য, এবং অনেকের ৫ জনের ফাঁসি হয়েছিল। কাজেই তারা চাইবে যে ওই আদালতেই শেখ হাসিনার বিচার হোক এবং তার ফাঁসি হোক। এবং সেজন্য তাদের প্রসিকিউটর ছিল জামাতের আইনজীবী এবং এবি পার্টি, যেটা আর কি একটা জামাতেরই একটা অফশুট, আমার বাংলাদেশ পার্টি। আর আহ্বায়ক ছিলেন তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর এবং তিনি সবকিছু করেছেন। কাজেই এটা ছিল জামাতের প্রতিশোধ। এখন বিএনপি ক্ষমতায় এসে কেন সেই একই যন্ত্র ব্যবহার করছে আমি জানি না। এটা বিএনপি না করলেও পারতো, কারণ তার তো কোনো স্টেক নাই এখানে। এই ধরনের প্রতিশোধ নেওয়ার তো প্রয়োজন বিএনপির নেই। আর এইটা ব্যবহার করছে তারা কারণ শাপলা চত্বরে যে ঘটনা, সেখানে কোনো হত্যা, মানে শাপলা চত্বর না, আমি বলছি ওই দিন 5ই মে এবং 6ই মে, ওই দিন যারা মারা গেছেন বিভিন্ন জায়গার সংঘর্ষে, শাপলা চত্বরে যে পুলিশ অভিযান, সেই অভিযানে কেউ মারা যায়নি, মারা গেছে অন্যান্য জায়গায়। এবং ওনারা এই সব মানে হত্যাকাণ্ড হাটহাজারী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা সব একসাথে করে সবগুলোকে শাপলা চত্বর বলছে। হ্যাঁ, যেটা আমার কাছে খুব উদ্ভট লাগে, কারণ শাপলা চত্বর একটা নির্দিষ্ট জায়গা ঢাকা শহরের, এটা কোনো কাল্পনিক ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট না শাপলা, ইট ইজ এ ফিজিক্যাল স্পেস। ওইখানে কি হয়েছিল সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তো এই যে মারা গেছে পুলিশ অ্যাকশনে, এইসবের 13 বছর আগের ঘটনা
আমার মনে হয় প্রচলিত আদালতে এইটার কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না, এই হত্যাকাণ্ড খুবই ডিফিকাল্ট হবে। তাই হয়তো তারা মনে করছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এখানে ব্যাপার স্যাপার ভিন্ন, এখানে তারা হয়তো মানবতা বিরোধী অপরাধ বলে চালিয়ে দিতে পারে এই হত্যাকাণ্ডগুলোকে। কারণ এখানে পুলিশ অ্যাকশন হয়েছিল একটা পাবলিক অর্ডার সিচুয়েশনে, একটা পাবলিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি করেছিল। অন্যরাও গুলি করে থাকতে পারে, শুধু পুলিশ না, আওয়ামী লীগের লোকজন গুলি করে থাকতে পারে। এখানে পুলিশও মারা গিয়েছিল, বিজিবি মারা গিয়েছিল, 2জন বিজিবি সদস্য মারা গিয়েছিলেন নারায়ণগঞ্জে 6 মে সকাল ভোরবেলায়। তো যাই হোক, এখানে এখন এই সাংবাদিকদের ঢোকানোর পর আমার মনে আছে জাহিদুর রহমান, যিনি তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সাংবাদিকরা মানবতা বিরোধী অপরাধের চেয়ে বড় অপরাধ করে থাকতে পারে। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে রোয়ান্ডায় গণহত্যার পর সেখানে সাংবাদিকদের বিচার হয়েছে। তো এখন রোয়ান্ডার সাথে এই 71 টিভির লোকজনের মেলানো একদমই ঠিক না। কারণ রোয়ান্ডা যেটা হয়েছে, সাংবাদিকরা বিশেষ করে রেডিওতে তারা একেবারে নির্দিষ্ট করে মানে গণহত্যার ডাক দিয়েছে। তারা বলেছে যে ওখানে তারা আছে, ওখানে যাও, ওখানে মারো, এবং তাদেরকে বলতো তেলাপোকা, যে ওইখানে তেলাপোকার আছে, ওই জায়গায় আশ্রয় নিয়েছে, ওইখানে যাও, ওইখানে হত্যা করো। তো আমার তো মনে হয় না যে 71 টিভির কেউই কাউকে হত্যা করার আহ্বান জানিয়েছে, বলেছে ওখানে সাংবাদিকের পক্ষে সম্ভব, এটা সম্ভব না। এবং এখানে যেটা বলছে যে মানে মনে হচ্ছে পুরো ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটার পর 71 কি করলো, ঘটনা ঘটার পর 71 দেখানোর চেষ্টা করলো যে এখানে এই গণহত্যার ন্যারেটিভটা ফলস, এটাই তারা দেখানোর চেষ্টা করছে। সেটা সে করতেই পারে, তার একটা মিডিয়া, তার একটা অ্যালাইনমেন্ট আছে আওয়ামী লীগের সাথে, সেটা করতেই পারে আওয়ামী লীগের স্বার্থের খাতিরে। কিন্তু তার মানে এই না যে ওই হত্যাকাণ্ডের জন্য সে দায়ী, কারণ তার কাজটা সে করছে ঘটনা ঘটার পর। কাজে আপনি ঘটনা ঘটার জন্য তো তাকে দায়ী করতে পারেন না। এটা একটা উদ্ভট একটা ঘোড়ার আগে গাড়ি বসিয়ে দিয়েছে আইসিটি চিফ প্রসিকিউটর। সো এই প্রসিকিউশন কিভাবে যাবে, আদৌ ধোপে টিকবে কিনা, সেটাও একটা প্রশ্ন। চ্যালেঞ্জ। তারেক রহমান সরকার 3 মাস বয়সী সরকার, 4র্থ মাস চলছে। আপনি সরকারের চেহারাটা যদি দেখেন, এই সরকারটা চরম দুর্বল একটি সরকার। ইউনূস সরকারও দুর্বল সরকার ছিল, তারেক রহমান সরকার যেন আরো দুর্বল। আমি যদি শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করি, তাহলে তুলনা বিচারে তারেক রহমান সরকার মোটেই শক্তিশালী সরকার নয়। শেখ হাসিনা সরকার ছিল প্রতাপশালী সরকার। সেই সরকার কিন্তু ষড়যন্ত্রের ফাঁদে পড়ে পতন ঘটেছিল 2024-এর অগাস্ট মাসে। সেই বিচারে তারেক রহমান সরকার যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে পড়তে পারে। তারেক রহমান সরকারকে যে সাপোর্ট দেবে যারা, প্রশাসন, পুলিশ, আর্মি, পুলিশের কথা যদি বলেন, তারেক রহমান সরকারের পক্ষে পুলিশ নেই। পুলিশ তারেক রহমান সরকারকে পাহারা দেবে না। কেন দেবে না আপনারা জানেন, এই আলাপগুলো বারবার আর না করি, আলাপ দীর্ঘ হয়ে যায়। আর্মিতেও কমপক্ষে 70% মানুষ তারেক রহমান সরকারকে আসলে পাহারা দেবে না। যে কোনো সময় রাইফেলের গুলি অন্যদিকে ঘুরে যেতে পারে। প্রশাসনও সব এই যে যাদের কথা বলছি, তারা নীরবে আছে, নীরবে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। প্রশাসনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, যে 70% মানুষ, মানে সোজা কথা আমি যদি বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, আর্মি বলি, 30% তারেক রহমান সরকারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকি 70% সব বাহিনী থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষায় অপেক্ষমান। এই জন্যই বলছি যে তারেক রহমান সরকারের সামনে মস্ত বড় পরীক্ষা। আর অন্যদিকে শেখ হাসিনা একের পর এক বিস্ফোরক সাক্ষাৎকার দিচ্ছেন। গতকালকে 3টি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তোলপাড় ফেলেছেন। আমরা এই মুহূর্তে আলাপ করব তার 2 দিন আগে, গতকালের 2 দিন আগে 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা তার নিজস্ব ফোরাম, নিজস্ব প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি।
এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তারেক রহমান সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছেন এবং এই সভায় তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দ্রুত দেশে ফেরার বড় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, এই ভার্চুয়াল সভা থেকে তিনি বর্তমান তারেক রহমান সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন বেশ কিছু চ্যালেঞ্জ, যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে সুনামির সৃষ্টি করেছে। দর্শক, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক শেখ হাসিনার সেই আলোচিত চ্যালেঞ্জগুলো কি। আপনারা যদিও ইতিমধ্যেই জানেন, তার বক্তব্য শুনেছেন, তারপরেও আমরা একটু চ্যালেঞ্জগুলো দেখে নিতে চাই। শেখ হাসিনা তার বক্তব্যে জেলখানা প্রস্তুত করতে বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে কোন জেলে রাখা হবে তা যেন আগে থেকেই প্রস্তুত করা হয়। তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে বলেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেন যে তিনি জানেন তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আর তাই তিনি দেশে ফেরার আগে তার জন্য যেন ফাঁসির মঞ্চ তৈরি রাখা হয়। সাজা বরণ করে নিতে তিনি দ্বিধাবোধ করবেন না। 3 নম্বরে তিনি বলেছেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা। গত 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা ও কর্মীদের যে সমস্ত কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, তিনি সেই সমস্ত পাসপোর্ট অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। 4 নম্বরে তিনি তার জন্য বিমান পাঠাতে বলেছেন। তিনি মনে করিয়ে দেন যে 2024 সালের 5ই আগস্ট পরিস্থিতির চাপে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি তাকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দিয়ে এসেছিল, ঠিক সেই বিমানটি যেন তাকে সসম্মানে ফিরিয়ে আনার জন্য পুনরায় দিল্লিতে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা হঠাৎ কেন এই সময়ে দেশে ফেরার জন্য এতখানি মরিয়া হয়ে উঠছেন? তিনি পত্রিকায় সাক্ষাৎকারে বলছেন, দলের ভার্চুয়াল সভায় বলছেন। তিনি কি শুধু বলার জন্য বলছেন? না, তিনি দেশে ফিরবার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শেখ হাসিনা নিজেই ভার্চুয়াল সভায় এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং বিশেষ করে দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের সাথে নিয়মিত কথা বলে তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তিনি আর এক মুহূর্ত দেশের বাহিরে থাকতে চান না। তিনি দেশের বর্তমান কয়েকটি বড় ও জটিল সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমত, তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশের শিশুরা বর্তমানে হামের টিকা না পেয়ে মারা যাচ্ছে এবং গোটা টিকাদান কর্মসূচিতে এক চরম অস্থিরতা বিরাজ করছে। দ্বিতীয়ত, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বেহাল দশা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তৃতীয়ত, দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং একই সাথে সংখ্যালঘুদের ওপর নানাবিধ নির্যাতন এবং তাদের বর্তমান দুর্দশার চিত্র তাকে ব্যথিত করেছে। নিজের দেশ ত্যাগ করা এবং 5ই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে শেখ হাসিনা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি উল্লেখ করেন যে তিনি নিজে কখনো দেশ ত্যাগ করতে চাননি, কিন্তু 5ই আগস্ট পরিস্থিতি এমন রূপ নেয় যে তার নিরাপত্তা রক্ষীরা তার জীবন রক্ষার্থে তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে আসেন। এই সংকটের মুহূর্তে তার জীবন বাঁচানোর জন্য তিনি তার নিরাপত্তা রক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 5ই আগস্টের ঘটনাকে কোনো সাধারণ বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে মানতে নারাজ, বরং তারা এটিকে সুপরিকল্পিত সরকার বিরোধী চক্রান্ত বা ম্যাটিকুলাস ডিজাইন হিসেবে পরিষ্কারভাবে আখ্যায়িত করছেন। এর পাশাপাশি তিনি দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে আরও বলেন যে পরিস্থিতির চরম চাপে পড়ে যে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাদেরকে
কোনোভাবেই আইনের দৃষ্টিতে পলাতক আসামি বলা যায় না। আমরাও সেটিই বলতে চাই। শেখ হাসিনার এই দৃপ্ত কণ্ঠের বক্তব্য এবং নিজের ফাঁসির সাজা হাসি মুখে বরণ করে নেওয়ার এই সাহসী ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন ও শোরগোল তৈরি করেছে। তবে এই প্রকাশ্য চ্যালেঞ্জের পর এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি, কিন্তু নেপথ্যে কিছু আলোচনা অবশ্যই চলছে। যেমন তারেক রহমানের একজন উপদেষ্টা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন গতকাল। দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তিনি যদি দেশে ফিরে আসেন তবে তিনি উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় আপিল করতে পারবেন, অর্থাৎ ইনসাফ করা হবে, এমনটাই বলেছেন গতকাল তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রয়েছে গভীর আইনি ও কূটনৈতিক জটিলতা। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সুনির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা অনুযায়ী কোনো আসামিকে অন্য কোনো দেশে হস্তান্তর করার আগে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় যে সেখানে তার জীবনহানির কোনো ঝুঁকি বা বিনা বিচারে শাস্তির সম্ভাবনা রয়েছে কিনা। যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে এই জীবনহানির ঝুঁকি অত্যন্ত স্পষ্ট, তাই ভারত সরকার চাইলেই তাকে হুট করে বর্তমান বাংলাদেশের হাতে তুলে দেবে না। গতকাল আনন্দবাজার পত্রিকাও ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বরাত দিয়ে জানিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কিছুই ভাবছে না। আসলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা বর্তমান প্রশাসনের জন্য একটি বড় চিন্তার কারণ। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে যদি কারাগারেও রাখা হয় তবুও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অত্যন্ত দ্রুত উত্থান ঘটতে পারে, অথবা একটি বড় ধরনের জনবিস্ফোরণ ঘটার প্রবল আশঙ্কা রয়েছে। আর এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই বর্তমান সরকার, বিএনপি এবং জামায়াতে ইসলামের জন্য একটি মস্ত বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আলাপের একদম শেষ প্রান্তে এসে একথা বলাই বাহুল্য যে শেখ হাসিনার এই সরাসরি ও সাহসী বক্তব্য তারেক রহমান ও তার দলের জন্য একটি মস্ত বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় তারেক রহমানের বর্তমান সরকার এই অভূতপূর্ব ও কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে এবং দেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে মন নেয়, আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।